কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ গত বুধবার দিন 13ই ডিসেম্বর সংসদে রং হামলার 4 দিন পরে মুখ খুলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি হিন্দি দৈনিকে সাক্ষাৎকারে দেশের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে এই ঘটনা অত্যন্ত গুরুতর এবং এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই লোকসভা স্পিকার ওম বিড়লা তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। এই বিষয়টি নিয়ে রাজনীতি হওয়া উচিত নয় এবং এই বিষয়টিকে যথাযথ তদন্ত করে দেখা হচ্ছে, খুব স্পষ্টভাবেই একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার প্রেক্ষিতে অবশ্য বিরোধীরাও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন। বিরোধীদের বক্তব্য, প্রধানমন্ত্রী 4 দিন পরে মুখ খুলেছেন কিন্তু তিনি সংসদে মুখ খুললেন না, তিনি মুখ খুলেছেন একটি হিন্দি দৈনিকে। তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অন্যদিকে আজকেই নয়াদিল্লি সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নয়াদিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সংসদের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলেই মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যেভাবে বাংলার নাম জড়িয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে তাকে নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলেছেন বাংলা কখনোই কোনো প্রকার অপরাধীকে, অন্যায়কে প্রশ্রয় দেয় না, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আমরা এই বিষয়গুলি নিয়ে আজকে চর্চা করব আমাদের এই বাংলা বলছের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তাঁদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মোহাম্মদ জিশান আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম এর মুখপাত্র শুভজিৎ সরকার। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তার প্রেক্ষিতে বিরোধীরা কি বলছেন আমরা দেখে নেব এই প্রতিবেদনে। 13ই ডিসেম্বর লোকসভার কক্ষে রং হামলার পর থেকে এ বিষয়ে চুপ ছিলেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমেও এ নিয়ে কোনো বার্তা তিনি দেননি। অবশেষে হামলার ঘটনার 4 দিন পর জানা গেল তাঁর প্রতিক্রিয়া। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ হানার ঘটনাটি গুরুতর, বিষয়টিকে ছোট করে দেখা উচিত নয়। লোকসভার স্পিকার ওম বিড়লাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন, প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। তদন্তকারী সংস্থাগুলি সব দিক খতিয়ে দেখছে। শুধু তদন্ত নয়, কেন এই ধরনের ঘটনা ঘটল, কি পরিকল্পনা ছিল তাও জানা দরকার। সমস্যার সমাধান খোঁজা দরকার। অহেতুক বিতর্কে জড়ানোর প্রয়োজন নেই। তদন্তে কোনো রকম বাধা সৃষ্টি করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মোক ক্যান হামলায় গোটা দেশে আলোড়ন পড়লেও নীরব ছিলেন মোদী। অধিবেশনে একাধিকবার প্রশ্ন উঠলেও জবাব পাননি বিরোধী দলের সাংসদরা। উপরন্তু 15 জন সাংসদকে সাসপেন্ডও করা হয়। শনিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও মোদী সরকারের কোর্টে বল ঠেলে দেয়। রবিবার প্রধানমন্ত্রী শেষমেশ প্রতিক্রিয়া দিলেও তা ঘিরেও শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। রাহুল গান্ধীর খোঁচা খেয়েই কি তবে মুখ খুললেন মোদী? নিরাপত্তায় চরম গাফিলতি বলে আবারও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ বিরোধীদের। তার তো প্রথম দিনই পার্লামেন্টে এসে বলা ছিল যে আমি আছি, তোমরা ঘাবড়িও না। সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হয় তো মুমকিন হয়, নতুন স্লোগান দিতে হবে মোদি হয় তো মুশকিল হয়। অতএব প্রধানমন্ত্রীর অনেক আগে যে কাজ করা উচিত ছিল, বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে। बार बार प्रधानमंत्री जी सदन के सदस्यों की अवमानना करते हैं और स्वयं बाहर तो बयान दे देते हैं, सदन की सीढ़ियों पे खड़े होकर दे देंगे, लेकिन सदन का सामना नहीं करते। जबकि आर्टिकल 75 भारत के संविधान का मंत्रिपरिषद को सामूहिक रूप से उत्तरदायी बनाता है सदन के प्रति, संसद के प्रति। तो ये अवहेलना क्यों? নিরাপত্তার ত্রুটি, তার জন্য তারই দায়িত্ব নিতে হবে। দায়িত্ব অন্য কাউকে চাপালে চলবে না। আমরা তো বলছি এমনকি প্রধানমন্ত্রী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বিবৃতি। প্রধানমন্ত্রী কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে 4 দিন পর দেশে এত বড় একটা সমস্যা এবং আরো লজ্জার, এবং এটা স্বৈরতান্ত্রিকতার নির্দিষ্ট লক্ষ্য যে তিনি সংসদ চলাকালীন সংসদে ভাষণ দিচ্ছেন না, না তিনি না তার স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার বাইরে তারা বক্তৃতা করছেন। আসলে উনি কোন রকম যুক্তিতর্কের মুখোমুখি হতে রাজি নন। সংসদে জঙ্গি হামলার বার্ষিকীতে ঘটা এই নিরাপত্তা গাফিলতি নিয়ে ক্রমাগত মোদী সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিরোধী দলগুলি। তবে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে রাজনীতি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চান প্রধানমন্ত্রী। কলকাতা টিভি। আমি একদম প্রথমেই আসবো বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছে। প্রধানমন্ত্রী একটা বিবৃতি দিলেন, কিন্তু সেটাও একটা মানে হিন্দি দৈনিকে। কেন? মানে সংসদের অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী কোথায় বিবৃতি দেবেন সেটা তো আর কলকাতা টিভি ঠিক করবে না, তো আমিও ঠিক করবো না। প্রধানমন্ত্রী শুনি ভালো লাগছে, বলুন বলুন। হ্যাঁ, ভালো তো লাগবে, মানুষের ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগা উচিত। এবার প্রধানমন্ত্রীকে কোনো দৈনিকের কেউ কোথাও যখন ইন্টারভিউ দিচ্ছিলেন বা কোনো জায়গায় জিজ্ঞেস করেছে, উনি তার কথা বলে দিয়েছেন। তার মানে আমরা প্রধানমন্ত্রীর যে কি বলতে চেয়েছি সেদিনকে আমি তোমাদের ডিবেটে এসে একটা কথাই বলেছিলাম, যে সবাই উদ্বিগ্ন, একটা মানে সাংঘাতিক একটা অপরাধমূলক কাজ হয়েছে এবং তার একদম ডিপ রুটে যেতে হবে। কোথায়, কেন, কিসের জন্য, কিভাবে হয়েছে সেটা দেখতে হবে। এগুলো কেন এইসব ছেলেদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বাংলার বিভিন্ন রকম নেতাদের ছবি দেখা যাচ্ছে, এমএলএ তাপস রায়ের ছবি দেখা গেছে, তৃণমূলের বিভিন্ন রকম লোকেদের ছবি দেখা গেছে, বিভিন্ন মতাদর্শের, এদের বিশেষ করে কমিউনিস্ট মতাদর্শের বিভিন্ন রকম এরা জিনিস শেয়ার করেছে এদের প্রোফাইলে। তো এই পুরো ব্যাপারটা একদম ডিপ রুটে যেতে হবে, বিকজ আমরা ওই কথাবার্তা বিশ্বাস করি না। উই বিলিভ ইন অ্যাকশন। তো আমরা অ্যাকশানে আছি এবং আমরা একদম ডিপ রুটে যাচ্ছি। কেন, কিসের জন্য হয়েছে এটা তদন্ত করছে এবং লোকসভা স্পিকার নিজের স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন, লিখিত স্টেটমেন্ট, যে ডিপ রুটে যাওয়া হচ্ছে এবং ডিপ রুটে গিয়ে তার তদন্তের গতিবিধি সমস্ত যে পুরো রিপোর্টটা সেটা পার্লামেন্টের সাথে শেয়ার করবেন, ভারতবর্ষের প্রত্যেকটা লোক জানতে পারবে। বেশ, আমরা বিজেপির প্রাথমিক বক্তব্য শুনলাম। আমি আসবো কংগ্রেসের কাছে। এই যে সংসদকে এড়িয়ে গেলেন প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দুটো ক্ষেত্রেই, এবং রাহুল গান্ধী বলার পর আমরা দেখলাম প্রধানমন্ত্রী অবশেষে 4 দিন পরে ওনার মনে হলো এই কথাগুলো এমন কিছু বলেননি যে কথায় তদন্তের কোনো সূত্র উঠে এসেছে। এই কথাগুলো মানে 13 তারিখের পর 13 তারিখ সন্ধ্যেবেলাতেও বলা যেতে পারতো বা 14 তারিখেও বলা যেতে পারতো, সেগুলো এমনকি সংসদে দাঁড়িয়েও বলা যেতে পারতো। এই যে 4 দিন পর একটা হিন্দি দৈনিকে বলছেন, কংগ্রেস তার কি মূল্যায়ন করে? কেন না, ওই তো মূল্যায়ন করেছেন জননেতা অধীর রঞ্জন চৌধুরী, মোদি হ্যায় তো মুশকিল হ্যায়। সারা ভারতবর্ষের জন্য এরা মুশকিল ছাড়া আর কিছু নয়, কিছুই আর মুমকিন হলো না, সবটাই মুশকিল হয়ে গেল। সমস্যাটা কি জানো তো অঙ্কুর, আমার বাড়িতে ডাকাতি হয়েছে, সেই ডাকাত 1 মাস আগে কার বাড়িতে ভাত খেয়েছিল সেটা বড় আলোচ্য বিষয়। ডাকাতিটা হলো কি করে, তাদের কি ব্যাকগ্রাউন্ড, লেফট ব্যাকগ্রাউন্ড, আলট্রা লেফট ব্যাকগ্রাউন্ড, সেই নিয়ে বিজেপি নাড়াচাড়া কাটাছেড়া করে যাচ্ছে। কিন্তু কিভাবে সংসদে ঢুকে গেল, এরকম একটা হাই সিকিউরড জোনে ঢুকে গেল, একটা জিনিস মনে রাখতে হবে, সেই সময় কিন্তু সংসদে ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, প্রীতমদেরও নেতা ভারতবর্ষের মতন রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। এই ধরনের সব হেভিওয়েট লিডাররা তখন পার্লামেন্টে বসে রয়েছে। শুধু রাহুল গান্ধী আছে বলে আমি চিন্তিত রাজনাথ সিংয়ের নাম বলবো না, ওই সংকীর্ণ রাজনীতি আমি করি না, আমার দলও করে না। কি করে তারা ঢুকলো, কি করে প্লাস্টিক কন্টেনারের মধ্যে কিছু সামগ্রী ঢুকে গেল, স্মোক বোম ঢুকে গেল, এটা তো অত্যন্ত ভাববার বিষয়, চিন্তার বিষয়। আরেকটা কথা হচ্ছে, খুব খারাপ লাগছে, 2 দিন ধরে বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনা হচ্ছে যে বিরোধীরা নাকি সন্ত্রাসবাদীদের সমর্থন করছে, এই করছে সেই করছে। আমার একটাই বক্তব্য হচ্ছে, কেউ যদি সন্ত্রাসবাদী প্রমাণিত হয় নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত হবে, কেউ যদি রাষ্ট্রবিরোধী প্রমাণিত হয় তার বিরুদ্ধে নিশ্চয়ই তদন্ত হবে, পদক্ষেপও হবে। কিন্তু মাননীয় স্পিকারের এই প্যানেলের মাধ্যমে মাননীয় স্পিকারের কাছে আমার একটাই প্রশ্ন, এর আগের পার্লামেন্ট হাউসে 4 স্টেজ সিকিউরিটি চেক ছিল, এই নতুন প্রজেক্টে 5 স্টেজ সিকিউরিটি চেক, তারপরেও এই ধরনের জিনিসপত্র কি করে ঢুকে যাচ্ছে? মাননীয় স্পিকার তদন্তকারী সংস্থা এবং যারা নিরাপত্তা দেয় সংসদকে তাদের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন না কেন, এটা আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন। আর শেষ একটা লাইন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সংসদে বিবৃতি দেওয়া উচিত ছিল। ওনারা মিডিয়া বাইট দিচ্ছেন, প্রধানমন্ত্রী কোন দৈনিক সংবাদপত্রে বলছেন, আমরা তো সবাই সংসদের কাছে, এটা প্রীতম স্বীকার করবে, সংসদের কাছে দায়বদ্ধতাটা তো থাকে, সেই দায়বদ্ধতাটা কেন দায়বদ্ধ, তাহলে সংসদে একটা বিবৃতি দিই। আমরা আসবো, আমরা এই আলোচনায় আসবো, অবশ্যই আসবো। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের বক্তব্য আমরা শুনিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, রাজ্যের শাসক দলের কাছে। মোহাম্মদ জিশান। হ্যাঁ অঙ্কুর, আমি একটা লাইন অ্যাড করছি, সরি। মানে আমার ওই সেদিনকে যেটা আজকে আমরা পুরো ক্লিয়ার হয়ে গেছি, সেদিনকে ঘটনার পর সাথে সাথে স্পিকার অল পার্টি মিটিং, প্রত্যেকটা পার্টি লিডারদের সাথে কথা বলে একটা সবাই মিলে একটা ডিসিশনে পৌঁছয়, এবং সবাই যে ডিসিশন হয় সেখান থেকে কিছু ডিসিশন সেদিনকে ইমপ্লিমেন্ট হয়। এটা আমার বলার ছিল, সেটা স্পিকারের স্টেটমেন্টে আছে। দরকার হলে আমি গতকাল আমরা সেটা নিয়ে আলোচনাও করেছি এই বাংলা বলছের মঞ্চে। স্পিকার যে চিঠিটা দিয়েছিলেন, শুনি জিশানের বক্তব্য শুনি। হ্যাঁ, আমাদের যেটা বলার, পার্লামেন্টে অ্যাটাক হয়েছে, এটা একটা ছোট্ট ঘটনা নয়। দেশের পার্লামেন্ট যখন সুরক্ষিত নয়, তাহলে দেশ সুরক্ষিত থাকবে কিভাবে? বিষয়টা ভালোভাবে দেখতে হবে। এখন বিজেপির মুখপাত্র যিনি আছেন প্রীতম দা বলছিলেন যে দে বিলিভ ইন অ্যাকশন, কিন্তু আমরা মনে করি দে বিলিভ ইন ডাইভারশন। এখনো তারা এটা মানতে রাজি নয় যে এটা ফেলিয়ার অফ হোম মিনিস্টার অমিত শাহ, এটা ফেলিয়ার অফ বিজেপি গভর্নমেন্ট। একটা পার্লামেন্টের উপর অ্যাটাক হবে কেন? 5 স্টেজ সিকিউরিটি নাকি, 5টা স্টেজ সিকিউরিটি চেক করার পরেও তারা ঢুকলো কিভাবে? এবং সব থেকে যেটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, যে এমপির ভিজিটার পাস দিয়ে তারা ঢুকেছিল, সে বিজেপির সাংসদ মাইসোর থেকে প্রতাপ সিনহা, তাকে পুলিশ অবশ্যই চিঠি করেছে জিজ্ঞাসাবাদের জন্য। লোকসভার স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে, কিন্তু এখনো তাকে সাসপেন্ড করা হয়নি কেন? মহুয়া মৈত্রর লগ ইন ক্রেডেনশিয়ালস এর জন্য যদি তাকে বহিষ্কার করে দেওয়া হতে পারে, সাসপেন্ড করে দেওয়া হতে পারে, তাহলে এখন বিজেপির সাংসদকে কেন সেফগার্ড করা হচ্ছে? এটা আমাদের প্রশ্ন। দ্বিতীয়ত দেখুন, দুটো বিষয় এখানে আছে, দুটো জিনিস বিজেপিকে এখানে বসে বসে মানতে হবে। এটা তাদের ব্যর্থতা অথবা তাদের ষড়যন্ত্র। ডাইভারশন আনতে হবে তো। সামনে 2024-এর লোকসভার ভোট, এখন দেখবেন যে তারাই ভিকটিম সাজছে, তারাই বলবে যে আমরা আতঙ্কিত, এবং ওখানে প্রধানমন্ত্রী বলছেন যে এই বিষয়তে আমরা রাজনীতি চাইছি না। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রীতম দা বসে রাজনীতি করছে, ওখানে দিলীপ ঘোষ রাজনীতি করছে। দিলীপ ঘোষ বলছে যে বাংলার যোগ নিয়ে বলছে যে বাংলাটা পাকিস্তান না আফগানিস্তান, সমস্ত ষড়যন্ত্র নাকি এখান থেকে অপারেট হয়। উনি কি করে বলছেন? এটা ওনার লজ্জা করে না? হ্যাঁ, দেশে ওনাদের সরকার চলছে, আজকে যারা সিকিউরিটি পারপাসে আছে পার্লামেন্টে তাদের সরকারের অধীনে, ওনার তো লজ্জা হওয়া উচিত। আজকেই অমিত শাহ, হোম মিনিস্টার অমিত শাহকে রিজাইন করা উচিত, দ্যাট উনি ফেলিয়ার হয়েছেন। আজকে তো ভেতরে অন্য কোনো জিনিস নিয়ে ঢুকতে পারতো তারা, ওই স্মোক ক্যান না ছাড়া যদি অন্য কোনো জিনিসপত্র নিয়ে ঢুকতো যেটা দিয়ে কারোর প্রাণ যেতে পারতো, কোনো সাংসদের প্রাণ যেতে পারতো, আজকে যে কোনো ঘটনা ঘটতে পারতো। এটা ফার্স্ট জিনিস। আর দ্বিতীয় জিনিস যেটা বলি, এটাও ভাবতে হবে যে আজকে কেন ভিন্ন রাজ্য থেকে এই ছেলেমেয়েরা এক হয়ে এই যে প্রতিবাদ করার যে ওয়ে আউট, আমরা অবশ্যই এটাকে সমর্থন করছি না। তারা অবশ্যই যেটা করেছে সেটার সঠিক তদন্ত হওয়া উচিত, কিন্তু কেন তারা বাধ্য হলো, কি মাত্রায় মানুষের যন্ত্রণা গেলে মানুষ এরকম পদক্ষেপ? আমরা সেই বিষয় নিয়ে আলোচনায় অবশ্যই যাব। মাত্রায় যন্ত্রণা গেলে অবশ্যই আমরা সেই বিষয়টা নিয়ে অবশ্যই পরবর্তীকালে আলোচনায় যাব, এই মঞ্চেই যাব। আনএমপ্লয়মেন্টের জন্য আজকে এরকম একটা পদক্ষেপ নিতে হলো, সে কথা গতকালই রাহুল গান্ধীও বলেছেন। আমি আসবো সিপিএম এর মুখপাত্র শুভজিৎ সরকারের কাছে। আমরা দেখেছিলাম এর আগে সবসময় যে কোনো ঘটনা ঘটলেই জওহরলাল নেহরুর দিকে আঙুল তুলতো এই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার কি জওহরলাল নেহরুকে মানে দায়ী করতে না পেরেই মোদী সরকার এখনো পর্যন্ত কোনো মানে বক্তব্য রাখছে না? কি মনে হয়? না দেখুন, নরেন্দ্র মোদী বলছেন যে এটা রাজনীতির বিষয় নয়, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। এদিকে বাংলার বিজেপির নেতারা, মুখপাত্ররা বলছে এতে নাকি বিরোধীদের হাত রয়েছে। তো মানে নরেন্দ্র মোদী বিজেপির বড় প্রতিনিধি না বাংলার বিজেপির নেতারা বড় প্রতিনিধি, এটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। দুই, দেখুন বিজেপি ঘটনাটা ঘটার পরবর্তীকালে আমরা দেখলাম এসএফআই এর মাইসুরু ডিস্ট্রিক্ট কর্ণাটক রাজ্যের ওখানকার যে আমাদের এসএফআই এর সেক্রেটারি প্রেসিডেন্ট, তার ছবি হঠাৎ করে মনোরঞ্জন বলে তার ছবি দিয়ে বলছে যে এই লোকটাই নাকি সে হামলা করে, মানে মনোরঞ্জন বলে চালিয়ে দেওয়া হয় চেষ্টা। এসএফআই সভাপতি বিজয় কুমার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে মানে মনোরঞ্জন বলে চালানো হয়, যে মনোরঞ্জন ডি বলে চালানো হয়। হ্যাঁ, পরবর্তীকালে দেখা যায় যে দুটো আলাদা লোক, কিন্তু যিনি পোস্ট করেছিলেন বিজয় পাটেল নামে, বোধহয় ভুল না হলে প্যাটেল নামে। পরবর্তীকালে বিজেপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আমরা এমন স্টেটমেন্ট পাইনি, যখন মিডিয়া এবং সামাজিক মাধ্যমে দেখা যায় যে দুটো আলাদা ব্যক্তি। এবার দেখুন এখানে একটা বক্তব্য উঠে এলো যে কারা কি শেয়ার করেছে। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব উনি বোধহয় যত মত তত পথের কথা বলেছিলেন, ওনার ছবি অনেকে শেয়ার করে। ভগৎ সিং অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছিলেন, ওনার ছবি অনেকে শেয়ার করে। ফিদেল কাস্ট্রো মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অন্যতম নাম। নেলসন ম্যান্ডেলা জাতি বিদ্বেষ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে অন্যতম নাম, তাদের ছবিও লোকে শেয়ার করে। মানে ধরুন কালকে
যদি কোনো লোকের ভালো কোনো মনীষীর ছবি কেউ শেয়ার করে তার মানে তো এই নয় যে সে সেই পলিটিক্যাল ওরিয়েন্টেশনে বিশ্বাস করে। আমার মনে হয় না যদি বিজেপির কেউ বা কংগ্রেসের কেউ বা তৃণমূলের কেউ বামপন্থী কোনো নেতা বা এই ধরনের কোনো নেতা স্টেচারের নেতার ছবি শেয়ার করে তার মানে নয় যে তার সেই দিকে যোগাযোগ আছে। 3 নম্বর কথা, গুরুত্বপূর্ণ কথা এখানে বাকিরাও বলেছে, পার্লামেন্টে অ্যাটাক হলো। আচ্ছা, পার্লামেন্টে অ্যাটাক যে হলো, এই হওয়ার পর আমরা দেখলাম সেন্ট্রাল ভিস্টা তৈরি হচ্ছে কত হাজার হাজার কোটি টাকা দিয়ে। আমাদের ওল্ড পার্লামেন্ট বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটাকে সরিয়ে দিয়ে নতুন সেন্ট্রাল ভিস্টা হলো। মানে আমার আপত্তি নেই, হতেই পারে ভালো বিল্ডিং, কিন্তু দেশে যখন লোকে খেতে পাচ্ছে না, এত খারাপ অবস্থা, তখন এত হাজার কোটি টাকা করে একটা পার্লামেন্ট বিল্ডিং হলো। সেই পার্লামেন্ট বিল্ডিং এর মধ্যে এমন গাফিলতি যে লোক ঢুকে গিয়ে স্মোক বোম ফাটিয়ে দিচ্ছে। খুব সহজ কথা, তারা যে বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছিল সেই বক্তব্যগুলো হয়তো অনেকের বক্তব্য, কিন্তু এটা পথটা ঠিক পথ নয়। কারণ যারা সংসদে গেছেন তারা সবাই নির্বাচিত প্রতিনিধি। ওখানে এটা তো আর মানে ব্রিটিশদের সময়কার ভারতবর্ষ নয় যে গিয়ে আমি দেশের, অবশ্যই এটা গণতান্ত্রিক পদ্ধতি আমাদের মানতেই হবে। আমরা এই আলোচনায় থাকবো। প্রাথমিক বক্তব্য 4টি রাজনৈতিক দলের, প্রথমেই আমি শোনালাম দর্শকদের, এরপর আমরা যে আলোচনায় আসবো সেখানে আমরা বাকি বিষয়গুলো নিয়ে চর্চায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে আমরা 4টি রাজনৈতিক দলেরই মুখপাত্রদের বক্তব্য শুনিয়েছি। আজকে এই যে সংসদে হামলার ঘটনা এবং সেই হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের নেতার নাম জড়িয়ে দেওয়া, সেই বিষয়টিকে অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আমরা শোনাবো দর্শকদের। It's a security lapses. Home Minister already admitted that, and this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter, because we don't compromise any security matter. So always it is the great lapses for the new parliament. বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুৎসা করা যে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। আমি আসবো প্রথমেই প্রীতম দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্রর কাছে। একদিকে প্রধানমন্ত্রী বলছেন যে এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। এখনো পর্যন্ত যে তদন্তকারী সংস্থা দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত করছে, তারা কোনো ফ্যাক্ট সামনে আনেনি যেটা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখতে পারেন। আর বিজেপির সুকান্ত মজুমদার জানতে পেরে গেলেন যে এই ঘটনার সঙ্গে তাপস রায়ের যোগ আছে। আর একটু আগেই যেটা বলছিলেন শুভজিৎ সরকার, যে ডি মনোরঞ্জনের ছবির সঙ্গে মাইসোর জেলার এসএফআই এর সভাপতি বিজয় কুমারের চেহারার মিল খুঁজে পেয়ে এই আপনাদের দলের আইটি সেলের পক্ষ থেকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হলো যে ওই ব্যক্তি। যাই হোক, কি কোন প্যাটেল করেছে সেটার বক্তব্য আমি দিতে পারবো না। আমি আমার সভাপতি বলেছেন বা আমাদের অফিসিয়াল বিজেপি বেঙ্গল থেকে টুইট হয়েছে। দেখুন, আজকে রোশনলাল শর্মা, ইনি হচ্ছেন এই সাগর শর্মার বাবা, যিনি এই পাস জোয়ার করেছিলেন। উনি ওনার স্টেটমেন্টে বারবার বলছেন যে আমার ছেলে এরকম নয়, আমার ছেলে কেউ না কেউ তাকে ইনফ্লুয়েন্স করেছে। এবার হু আর কেউ না কেউ, আমরা কেউ না কেউটা কীভাবে দেখব? আমরা দেখছি যে ওনা এই ভদ্রলোক যাকে বলছে বিভিন্ন সূত্রের মাধ্যমে টিভি চ্যানেলে, তোমাদেরও টিভি চ্যানেলে আমরা দেখেছি যে বলছে যে এর কিংপিন যে মিস্টার ললিত ঝা, সেই ললিত ঝার সাথে যত রকম ছবি দেখা গেছে, সব ছবি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম সভায় মিছিলে, তৃণমূল কংগ্রেসের মিছিলে ওর ছবি আছে, হাঁটার ছবি আছে, লোকের সাথে সেলফি আছে, নেতাদের সাথে সেলফি আছে, এবং তাপস রায় তো ছোটখাটো লিডার নয় তৃণমূল কংগ্রেসের, তার সাথে ছবি আছে, ইউথ উইং এর কিছু লোকজনের সাথে ছবি আছে, এবং ইউথ উইং এর একজন দুজন না, বিভিন্ন লোকের সাথে বিভিন্ন স্টেজে বিভিন্ন মিছিলে ওনার ছবি দেখা গেছে। এবং আমরা কি দেখছি, এদেরই মধ্যে যিনি পার্লামেন্টে ঢুকে সবচেয়ে বেশি লাফালাফি করেছেন, ওনার বাবা বলছেন হি হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড বাই হিজ ফ্রেন্ডস। উনি চাইছেন যে ইমিডিয়েটলি সেই সব বন্ধুদের, একদম পয়েন্ট কোট আনকোট বলছেন যে আমি চাই সেই সব প্রত্যেকটা বাবা কি বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। একজন রাজনৈতিক নেতা এবং একজন আইন প্রণেতা সুকান্ত মজুমদার, একটা দলের রাজ্য সভাপতি, তিনি একটা কমেন্ট করবেন না ভেবেচিন্তে কথা বলবেন, না ভেবেচিন্তে কথা বলবেন। বলো না তুমি
আমার রাজ্য সভাপতি বলেছে, আমিও তাই বলছি যে আমিও চাই যে যাদের সাথে ছবি দেখা গেছে বা যাদের সাথে কথা বলেছেন, যেরকম ভাবে সাগর শর্মার বাবা রোশনলাল শর্মা ওর প্রত্যেকটা বন্ধুর সাথে তার ইনভেস্টিগেশন চায়, আমরাও চাই এই ডিপ ইনভেস্টিগেশন হোক এবং প্রত্যেকটা লোকের সাথে কথা বলে কিভাবে ইনফ্লুয়েন্স হয়েছে, কারা এইভাবে একটা গণিত অপরাধ করতে ইনফ্লুয়েন্স করেছে সেটা আমরা জানতে চাই। রাজনীতি করবেন না, আর বিজেপির মুখপাত্র বলছেন এটাই হওয়া উচিত। আমি আসছি না, আমি রোশনলাল শর্মার কথাটাকে সাপোর্ট করছি। আমি শুভজিৎ, আমি রোশনলাল শর্মার কথাটা হবে, আমি জাস্ট লজিকটা বোঝার চেষ্টা করছি। মানে পার্থ চ্যাটার্জির সঙ্গে তো শুভেন্দু অধিকারের ছবি পাওয়া গেছে, তাহলে কি শুভেন্দু অধিকারে ডাকা উচিত? পার্থ চ্যাটার্জি সে তো বুদ্ধদেব জিজ্ঞেস করছি, কোল মাফিয়া ছবি দেখা আছে, তাহলে কোল মাফিয়া আমি তোমাকে জাস্টিফাই করছি না, তুমি জাস্টিফাই করছো না, আমি তোমার কথা বলছি না। আমি বলছি রোশনলাল শর্মা যিনি বারবার এই তোমরা প্রতাপ সিংমার নাম আছে, যিনি ওই পাঁচটা গোল করেছেন, উনি বারবার বলছেন এটা আলাদা মাই সন হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড রাখা শুরু করেছি। আপনার বক্তব্যটা শুনে দিয়েছি, বাকিদের বক্তব্য শুনে মোহাম্মদ জিশান। না না, প্রীতম দা যত কথা এখানে এক্সাইটেড হয়ে বলছেন, যতটা বলছেন, এত কথা যদি নরেন্দ্র মোদী পার্লামেন্টের ভেতরে বলতাম আমরা খুশি হতাম। উনি তো সেটা বলার সাহস রাখেনি, বাইরে এসে উনি সাংবাদিকদের সামনে যেটা বলার বলেছেন। না, তুমি তোমার সময় বলেছো, এবার আমায় বলতে দাও। উনি ছবির প্রসঙ্গে যেটা বলছেন, তাপস রায়ের সাথে ছবি দেখা গেছে, আমাদের দলের ইউথ উইং এর কোন লিডারের সাথে নাকি ছবি দেখা গেছে, মানে আমি ঠিক বুঝতে পারছি না। প্রীতম দা তো রাজনীতি করার ছেলে, রাজনীতি করে আজকে এখানে মুখপাত্র হয়ে বসে আছেন। উনি রাস্তায় বেরোলেন, মিছিলে ওনার সাথে কে ছবি তোলে না চলে উনি কি আইডেন্টিফাই করেন কে ছবি তুলছে? না না, তাহলে এই কথা বলার মানেটা কি? ভুল করছো, এই কথাটা বলার মানে কি? আজকে যারা রাজনীতি করে, যারা পলিটিক্সে আছে, যারা লিডারশিপ দেয়, তাদের সাথে অনেক মানুষ এসে ছবি তোলে। আমি বলে দিচ্ছি প্রত্যেকের সাথে কথা বলা উচিত। প্রীতম দা আমাকে বলতে দাও, আমি বলে দিচ্ছি। তাই ছবি কার সাথে আছে সেটা নিয়ে অবশ্যই তদন্ত হোক, আমি বলছি না যে তদন্ত হওয়ার কথা নয়, কিন্তু ইম্পর্টেন্ট কোনটা? আমি এখানে কারোর সাথে ছবি দেখতে পেরেছি, অনেকজনের সাথে অনেক নেতার অনেক ছবি দেখা যেতে পারে, সেটা নিয়ে কথা নয়। ইম্পর্টেন্ট হচ্ছে ভিজিটার পাস কে ইস্যু করেছিল। আমি তো সেটাই বলছি। এক সেকেন্ড, মেম্বার অফ পার্লামেন্ট প্রতাপ সিংহা কোন দলের সাংসদ? ভারতীয় জনতা পার্টি। আজকে উনি বলছেন, ওনার বাবা বলেছেন যে উনি নাকি মিস ইনফ্লুয়েন্স হয়েছে, তার ছেলে অন্য কারো কথায় গেছে। তাহলে কে মিস ইনফ্লুয়েন্স করেছে সেটা দেখতে হবে এবং এটা ভুললে চলবে না। আজকে যদি কোনো মেম্বার অফ পার্লামেন্ট আমাদের দলের সে ভিজিটার পাস যদি ইস্যু করতো, তাহলে আজকে ওনারা তোলপাড় করে। আমি শেষ করি, আমি লাস্ট যেটা বলবো, দেখুন বিষয়টা খুবই কিন্তু সিরিয়াস ইস্যু। পার্লামেন্টের উপরে অ্যাটাক 2001 সালে হয়েছিল, তারপরে আবার হলো সেম ডেতে 13th of December, যেটা বলতে পারি যে আমরা মানে একদম সেম ডেতে, এবং এর একটা থ্রেটও ছিল। খালিস্তানির একটা কোথাও থেকে একটা কোনো মেসেজ দিয়েছিল যে এই দিনকে আমরা অ্যাটাক করব। আপনি বলুন কোথায় ছিল প্রিকশনারি মেজার্স? কোথায় ছিলেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ? ওনার পদত্যাগ করা উচিত। বেশ, আমি আসবো সুমন রায়চৌধুরীর কাছে। এই বিষয়টিকে যদিও আপনার দলের কারোর ছবি নয়, তাপস রায়ের ছবি দেখা গিয়েছে, তবু আপনার কাছে আমার একটা প্রশ্ন। আজকে সুকান্ত মজুমদার দাবি করছেন যে তাপস রায়ের সঙ্গে এদের যে যোগসাজশ আছে, এই ছবিটাই কি যথেষ্ট নয়, টুইট করে বলছেন। অর্থাৎ, এবং বিজেপি মুখপাত্র বলছেন তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করাটা উচিত। কিন্তু প্রতাপ সিংহাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, বিজেপির কোনো সাংসদ থেকে শুরু করে আজ অবধি কোনো মুখপাত্র এই কথাটা বললেন না যে সাংসদকে জিজ্ঞাসাবাদ করা উচিত। 4 দিন ধরে হয়নি, 4 দিন ধরে হয়নি, কোনো পদক্ষেপ হয়নি, কোনো মুখপাত্র বলেনি যে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমি আসছি সুমন রায়চৌধুরীর বক্তব্য শুনবো। আমি প্রীতম আমি শুনবো, আমি আপনাকে সময় দিচ্ছি, আসবো সুমন রায়চৌধুরীর বক্তব্য শুনবো। আমি এতক্ষণ কারোর কথার মধ্যে ইন্টারাপ্ট করিনি, আমি আশা করব কয়েক সেকেন্ড আমাকে বলতে দেওয়া হবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভারতীয় জনতা পার্টি প্রথম খুব সুচতুরভাবে এই ইস্যুতে পার্লামেন্টকে অ্যাভয়েড করছেন কেন? সেটা প্রধানমন্ত্রী হতে পারেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, ওনারা এই বিবৃতি দেওয়া থেকে নিজেদের বিরত রাখছেন। এটা আমাদের কাছে খুব অবাক কাণ্ড, কারণ অনারেবল প্রাইম মিনিস্টার ইজ দ্য লিডার অফ দ্য হাউস, এক্স্যাক্টলি, and the house belongs to the opposition. সেই জন্য leader of the house is always answerable to the entire nation and to the opposition also. এটা গেল পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে, ওনারা আরেকজনকেও না খুব একটু আড়াল যেন করে রেখেছেন, এই মাইসুরের এমপি ভদ্রলোককে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কে ইন্সপায়ার করেছে ওই ছেলেগুলোকে। আবার এরকম নয় তো যে মাইসুরের এমপির সঙ্গে বিজেপি কোনো একটা অদ্ভুত যোগাযোগ
খুঁজে পাচ্ছেন, সেই জন্য পর্দার আড়ালে রাখছেন মাইসুরের এমপিকে। এটা নিয়েও খুব দুশ্চিন্তায় রয়েছি আমি, কারণ সেরম কোনো ব্যক্তি যদি আইনসভার সদস্য হন, সেটা আমাদের কাছে একটা রাষ্ট্রবিরোধী ব্যাপার হয়ে যাবে। কারণ ভারতবর্ষের সকল বিরোধীদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবিরোধী বলে, এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র রাষ্ট্রভক্ত শক্তি ভারতবর্ষের। সেই জন্যে আমার এইটা নিয়েও খুব চিন্তা রয়েছে। তৃতীয় পয়েন্ট, তাপস রায় এবং তৃণমূল নেতাদের সঙ্গে একটা সেলফি নিয়ে কয়েকদিন ধরে খুব চর্চা হচ্ছে। অঙ্কুর, একটা প্রশ্নের উত্তর ওনাদের দেওয়া উচিত ভারতীয় জনতা পার্টির। একটা সেলফি বেশি ইম্পর্টেন্ট না একটা পারমিট বেশি ইম্পর্টেন্ট? যে পারমিটটা একজন আইনসভার সদস্য ইস্যু করলেন, আমি আবারও বলছি, হতে পারে ভুল, হতে পারে বুঝতে পারেনি ছেলেটার কোনো কানেকশন রয়েছে, হতে পারে ছেলেটা একটা আলট্রা লেফটিস্ট বা একটা আন্ডারগ্রাউন্ড সংগঠনের সঙ্গে যুক্ত, সেটা হয়তো প্রাইমা ফেসি ওইভাবে বোঝা যায় না। আমি এটাও বলছি, আমি একতরফা বায়াস কথা বলবো না, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যদি যে কথাটা জিশান বলছিল, আজকে যদি কোনো বাম সাংসদ, কোনো কংগ্রেস সাংসদ বা যে কোনো দলের সাংসদ এই 5টা ইস্যু করতো, প্রীতমরা এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বসে বলতো, রাষ্ট্রবিরোধী বলতো। ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি যে বিষয় নিয়ে আলোচনা চলছে সংসদে হানা, এবং তারপর আজকে প্রধানমন্ত্রী অবশেষে তিনি বক্তব্য রাখলেন, কিন্তু সেটাও সংসদের বাইরে একটি হিন্দি দৈনিকে। আমি বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছে আমার প্রশ্ন, 2001 সালে যখন এই ঘটনাটি ঘটেছিল, তখন প্রথম দিন যেদিন ঘটে 13ই ডিসেম্বর, তারপরে অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি স্পিকারকে বলেন এই বিষয়টি নিয়ে 2 দিন আলোচনা হবে। প্রথম দিন বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। দ্বিতীয় দিন বাকি অন্যান্য বিরোধী সাংসদরা বক্তব্য রাখার পর, তখন কিন্তু সেই ঘটনা কিন্তু অনেক বড় ছিল, এবং সেই ঘটনার ইনভেস্টিগেশন আপনিও নিশ্চয়ই জানেন যে 13ই ডিসেম্বরের পর 14ই ডিসেম্বর নিশ্চয়ই সেই ইনভেস্টিগেশনের রিপোর্ট লালকৃষ্ণ আডবাণীর হাতে ছিল না, বা 15ই ডিসেম্বর জবাবি ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর হাতে ছিল না। কিন্তু সেই সময় কিন্তু, হ্যাঁ অবশ্যই, কিন্তু সেই সময় কিন্তু একটা বিবৃতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপরের দিন প্রধানমন্ত্রী। আজকে এখনো পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কাউকে দিতে দেখা গেল না। এত বিরোধীদের প্রশ্নকে এত ভয় পাচ্ছে কেন বিজেপি? প্রথম কথা হচ্ছে, দেখুন আজকে সবসময় সব কিছু চলার একটা পদ্ধতি আছে, এবং এটা কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। তো সেটা এবার মনে করেছে স্পিকার, এবার লোকসভায় দেখুন সবচেয়ে কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার, স্পিকারের নিজস্ব স্টেটমেন্ট আছে, যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন, লিখে গতকালই দিয়েছেন, তো সেই স্টেটমেন্ট একদম পরিষ্কার লিখে দিয়েছেন যে এই কাস্টোডিয়ান হিসাবে আমি হাই লেভেল একটা উচ্চ পর্যায়ের কমিটি, একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যালোচনা অলরেডি শুরু হয়ে গেছে, এবং সেই দিনকেই বিরোধী সবাইকে নিয়ে, বিরোধী দলের প্রত্যেক লিডারকে নিয়ে সেই দিনকেই বসে আলোচনা করে কিছু প্রিলিমিনারি স্টেপ নেওয়ার ব্যাপার ছিল, তারা নিয়েছেন। যেমন এখন 5টা সব বন্ধ করে দিয়েছেন, নট ইভেন এমপিদের পিএরাও ঢুকতে পারছে, কাউকে নট অ্যালাউ, শুধু এমপিরা ছাড়া ওখানে কেউ ঢুকতে পারছে না। তো সুতরাং এরকম কিছু স্টেপ নিয়ে নিয়েছেন। একটু আগে কংগ্রেসের মুখপাত্র যেটা বললেন, আপনার কাছে প্রশ্ন রাখলেন যে লিডার অফ দ্য হাউস হচ্ছেন প্রধানমন্ত্রী, সেই লিডারের দায়িত্বটা কিন্তু পালন করছেন অটল বিহারী বাজপেয়ী। আপনার কি মনে হয় সেটা অটল বিহারী বাজপেয়ী ভুল করেছিলেন? প্রথম কথা, আমার নাম অঙ্কুর, আমি কথা বলতে বলতে মাঝখানে বললে তো আমার পুরো কথাটা বলতে পারবো, আমি জানি উনি কি জিজ্ঞেস করেছেন, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আজকে সেই স্পিকার পুরো স্টেটমেন্ট দিয়ে লিখিতভাবে জানিয়েছেন যে তার উচ্চ পর্যায়ে তদন্ত হচ্ছে। আজকে নরেন্দ্র মোদী বিবৃতি দিয়েছেন যে একটা সংবাদপত্রে যে কোনো রাজনীতি এটা যেন না হয়, এবং আমরাও চাই যে কোনো রকম যেন কোনো রাজনীতি না হয়, একদম ঠিকঠাক যেন তদন্ত হয়। আমি সেই জন্যই বারবার বলছি, যাদের সেই ছবি টবি দেখা যাচ্ছে, যেরকম এই রোশনলাল শর্মা যিনি পাস জোগাড় করেছিলেন আমাদেরই এক এমপির কাছ থেকে, সেই এমপিকেও দিল্লি পুলিশ নোটিশ দিয়েছে, তাকেও ডাকা হবে, এবং তিনিও যদি জড়িত থাকেন, আমি বিজেপি মুখপাত্র হিসেবে বলছি, তার যদি কোনো রকমভাবে কোনো রকম কিছু পাওয়া যায়, উনিও 100% আমাদের আইন হিসাবে উনি তার সাজা পাবেন বা তার সম্মুখীন হবেন। কিন্তু আমি বলছি যে এই টপিকটা সাথে সেই 2001 সালের ঘটনার সাথে আকাশ আর পাতাল তফাৎ আছে।
আর একটা কথা আমি বলছি, বারবার বলছে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে, আরে আমাদের ডিলিমিনেশন হয়েছে, আজকে ভারতবর্ষে বেড়ে গেছে, জনসংখ্যা বেড়েছে, সেই হিসাবে আমাদের এমপিরা বাড়ছে, তার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তৈরি করা হয়েছে। এবং আমরা জানি যে আজকে 100% সিকিউরিটি ল্যাপস হয়েছে এবং সেই জন্য 8জন সিকিউরিটি পার্সোনাল সেখান থেকে সাসপেন্ড হয়েছেন এবং বিরোধী প্রত্যেক লিডারদের সাথে কথা বলে যে লিডাররা কথা বলবেন সেটা নিশ্চয়ই বলবেন। তৃণমূল কংগ্রেসের কাছে আমি জানতে চাইবো, এখনো পর্যন্ত আমরা কি দেখতে পেয়েছি? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা কেউ সংসদের ভেতরে বিবৃতি দেননি। যে এখন স্পিকারের কথা বলা হয়েছে, স্পিকার 15 জনকে মানে সাংসদকে সাসপেন্ড করেছেন এবং তাদের মধ্যে একজন ভুল ডিএমকে সাংসদ পার্থিবন, যিনি ছিলেনই না, পরের দিন আবার তিনি সেটাকে উইথড্র করলেন এবং এখনো পর্যন্ত সেই যে অভিযুক্ত বিজেপি সাংসদ তাকেও গ্রেপ্তার করা হলো না। অর্থাৎ আর বিজেপির গ্রেপ্তার কেন, তাকে জিজ্ঞাসাবাদও করা হলো না। প্রীতম, একটা বিষয় মাথায় রাখুন, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদও করা হয়নি। এটা ন্যারেটিভ তুমি ঠিক করছো যে অ্যারেস্ট করতে হবে, তুমি বললে কথাটা। একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আবার সেকেন্ড টাইম বলেছে আপনাকে জিজ্ঞাসাবাদ করা। আমি ওনার সাথে বলেছে জিজ্ঞাসাবাদ, আমি দেখে দিচ্ছি এই যে স্পিকারের সঙ্গে কথা বলেছি, আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করেনি, আমি আপনাকে কে জিজ্ঞাসাবাদ করবে কে করবে না সেটা করবে তদন্তকারী সংস্থা করবে। আমরা কি করব না, এটা তদন্তকারী সংস্থা করবে। পুরো লোকসভার কাস্টোডিয়ান তিনি নিজে জিজ্ঞাসাবাদ করেছে, তারপর পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, সেই হিসাবে তদন্ত চলছে, তদন্তটা চলবে। একটা বিষয় বলতে আপনি জানেন না, আপনি জানেন না, আপনি শুনে নিন, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি শুনে নিন, আপনি জানেন না, আপনি জানেন না। এখানে কেন বলছি আপনি চিঠিটা পড়েননি, আপনি চিঠিটা পড়েননি। চিঠিটায় স্পিকার বলেছেন এখানে দুটি উচ্চপদস্থ কমিটি গঠন করা হয়েছে, একটি কমিটি তদন্ত করছে, সেই তদন্ত কমিটি ঠিক করবে কাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একদম তাই তো। তাহলে স্পিকারকে আপনি যেটা বলছেন ওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা স্পিকারকে উনি ওনার পক্ষ থেকে জানিয়েছেন। একবারও শেষ করতে দেন, চেঁচিয়ে লাভ হয় না। একটা বিষয়, স্পিকারকে ওই সাংসদ নিজের পক্ষ থেকে জানিয়েছেন, কোন পুলিশ এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারে না যতক্ষণ পর্যন্ত স্পিকার অনুমোদন দেবেন। জানা উচিত, অনুমোদন দিয়েছেন। আমরা তো মমতা ব্যানার্জির মতো একদমই আপনার জানা উচিত, এটা আপনি বলতে পারেন না। আপনি জানেন না, আপনি জানেন না, কে তৃণমূলেরই জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না, এটা আপনার সীমাবদ্ধতা থাকতেই পারে, আপনার সীমাবদ্ধতা থাকতেই পারে। আমি বাংলার অ্যাসেম্বলির মতো স্পিকার ওম বিড়লা নয়, সেই জন্যই পারমিশন দিয়েছেন দিল্লি পুলিশ। বাংলার মতো ওম বিড়লা নন, আমরা অবশ্যই সেটা মনে করি, বাংলার মতো নিশ্চয়ই হওয়া উচিত নয়। যদি আপনি মনে করেন যে বাংলার মতো বাংলা পক্ষপাতিত্ব করছে, কিন্তু এখনো পর্যন্ত আমার মতো এখনো পর্যন্ত আমি বললাম না, এক সেকেন্ড তুমি একাই চর্চা করো, আমি না জিজান এক সেকেন্ড না বলেছিলাম স্ট্রিট কর্নার, দিস নট আ স্ট্রিট কর্নার। আমরা আসছি এই আলোচনা, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারো ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে আলোকপাত করতে চাইছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসবো মোহাম্মদ জিশানের কাছে। সব থেকে আগে আমি প্রীতম দাকে ধন্যবাদ জানাতে চাই এবং কংগ্রাচুলেট করতে চাই, উনি এখানে সৎ সাহস রেখে আপনাদের কলকাতা টিভির ক্যামেরার সামনে বলেছেন যে যদি বিজেপির এমপি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে তদন্ত হবে। এই কথাটা আমরা প্রধানমন্ত্রীর মুখে শুনতে চেয়েছিলাম। যাই হোক, প্রধানমন্ত্রী বলার সাহস রাখেনি, এখানে প্রীতম দত্ত বলেছে, ভালো কথা। কিন্তু আমরা আগামী দিনে এটাই আশা করব প্রধানমন্ত্রী যাতে একই কথা বলে। প্রশ্নটা হচ্ছে, লিডার অফ দি হাউস আমরা বলি দেশের প্রধানমন্ত্রীকে, শুধু সেটা নয়, দেশের উনি লিডার। এখন দেশের গণতান্ত্রিক দেশে উনি সব থেকে সুপ্রিমো পজিশন হোল্ড করেন। মণিপুর নিয়ে যিনি মুখ খুলতে পারেন না, কৃষকের হত্যা নিয়ে যিনি মুখ খুলতে পারেন না, উনি আপনারা কি করে আশা করছেন যে উনি এটা নিয়ে মুখ খুলবেন ভেতরে, তাও সেটা পার্লামেন্টের সেশন চলাকালীন? কোনোদিনই মুখ খুলবেন না, ওনার ওটা সাহস নেই। কারণ ওনার সবসময় মুখ খোলার আগে একটা টেলিপ্রম্পটার বসাতে হয়তো কানে, এখন হয়তো সেই জিনিসটা তৈরি হয়নি, টেলিপ্রম্পটারে তৈরি হয়ে যাবে, তারপর হয়তো উনি মুখটা খুলবেন। দ্বিতীয় কথা যেটা বলি, দেখুন আমরা না মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যাচ্ছি বিষয়টা থেকে, এবং যারা ডাইভার্ট করানোর চেষ্টা করছে, বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, এনারা মুখেই বলছেন যে এই বিষয় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। যদি আপনারা রাজনীতি করতে চান না এই বিষয় নিয়ে, তাহলে এই বঙ্গ
যোগ, এই তাপস রয়, এই ইউথ উইং এর লিডারের সাথে ছবি, এই সব কথাবার্তার কোনো মানে হয় না। এই যে বিরোধীদের যোগ দেখানোর যে চেষ্টা চলছে, এটা সরাসরি আমি বলবো বেসলেস কথাবার্তা। দে ডোন্ট বিলিভ ইন অ্যাকশন, দে বিলিভ ইন ডাইভার্সন। আবারই কথা বলতে বাধ্য হচ্ছেন, ওনারা ডাইভার্ট করতে চাইছেন। ওনাদের নিজেদের যে ব্যর্থতা, ওনাদের নিজেদের যে ফেলিয়ার, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর ফেলিয়ার, যেটা বিজেপি গভর্নমেন্টের ফেলিয়ার, সেটা থেকে ডাইভার্ট করার জন্য এখন দেখাতে হবে যে তৃণমূলের এর সাথে যুক্ত, সিপিএম এর সাথে যুক্ত বা কংগ্রেসের সাথে যুক্ত। আসলে কথাটা হচ্ছে এটা মেনে নিতে হবে বিজেপিকে যে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ উনি ব্যর্থ, উনি দেশের পার্লামেন্টকে সুরক্ষিত রাখতে পারেননি। আর কথা হচ্ছিল সেন্ট্রাল ভিস্টা নিয়ে, আমরা মনে রেখেছি, আমরা এখনো ভুলিনি, সেন্ট্রাল ভিস্টা তৈরি হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি নিজেকে সবথেকে বেশি ক্রেডিট দিতে পারেন, তাহলে আজকে যখন সেন্ট্রাল ভিস্টার উপর অ্যাটাক হয়েছে, তাহলে এই ব্যর্থতারও ওনাকে ব্লেম নিতে হবে, ওনাকে মানতে হবে, অ্যাডমিট করতে হবে যে আমি সবথেকে বড় দোষী, কারণ আমি আমার দেশের পার্লামেন্টকে সুরক্ষিত রাখতে পারিনি। এই স্টেটমেন্ট আমরা শুনতে চাইছি বিজেপির মুখ থেকে। সিপিএম শুভজিৎ সরকার, আমি বলছি দেখুন, একটা কাউন্সিলরের পুজোয় ভিজিট করার ওই ভিআইপি কার্ড বা পাস আর পার্লামেন্টে ঢোকার পাস, দুটোর মধ্যে তো একটা ভারিত্ব থাকে। এটা তো মানে নিছকই যাকে তাকে দিয়ে দেওয়ার মতো জিনিস নয়। এই পাসটা দিয়ে দেওয়ার পর এত ঘটনা ঘটলো, তারপরেও এখনও এই পার্টিকুলার যে এমপি তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা হোম মিনিস্ট্রি সেই পদক্ষেপ নিতে এখনও ব্যর্থ হয়েছে। সেখানে আমরা দেখলাম যে যারা প্রশ্ন তুললো, যে বিরোধী এমপিরা, তারা উল্টে সাসপেন্ডেড হয়ে গেল। আর যিনি এটা ঘটালেন, আমি বলছি না যে হয়তো জেনেই ঘটিয়েছেন, অজান্তেই হয়তো ঘটিয়েছেন, তার বিরুদ্ধে এখনো কোনো সাসপেনশন বা কোনো কঠোর যে অভিযোগ আনার কথা সেটা এখনো আনা হয়নি, ব্যবস্থা আনা হয়নি। আসলে এখান থেকে খুব স্পষ্ট একটা জিনিস উঠে আসছে যে যারা বিরোধী কণ্ঠস্বর, যারা আপনার দেশের সত্যিকারের কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বিজেপি সরকারের মনোভাব খুব স্পষ্ট হয়েছে এই ঘটনার পর থেকে। একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি থেকে শুরু করে দেশের সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়া যে আসুন দেশটা তো সবার, এখানে যখন কেউ নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাচ্ছে তখন প্রতিটা এমপি গুরুত্বপূর্ণ। তখন সে সিপিএম এর, কংগ্রেসের, বিজেপির, না তৃণমূল, না আপ, না ডিএমকে, সেটা বড় কথা না, সে একজন সাংসদ। তাদের সুরক্ষা আজকে কোন জায়গায় চলে গেছে? যে বাইরে থেকে কিছু লোক এসে হঠাৎ করে স্মোক ছেড়ে দিচ্ছে, এই ধরনের কার্যকলাপ করছে, এগুলো ঠিক নয়। আমরাও চাই এই বিষয়ে তদন্ত হোক, এবং এই তদন্ত হওয়ার আগে যে আমি একটা সাইড কমেন্ট করে দেবো, একটা এমন কমেন্ট করে দেবো যে আগে থেকেই বলে দেবো যে এই সঙ্গে যোগাযোগ আছে, আসলে এটা ঘটনাটাকে ডাইভার্ট করা ছাড়া অন্য কিছু নয়। বিজেপির রাজ্য সভাপতি, যিনি সাংসদ, বাগলুঘাটের সাংসদ, তিনি এসব কথা বলছেন, এটা তার থেকে তো কাম্য নয়। একটা বিজেপির সাধারণ ইউনিট লেভেল, ব্লক লেভেলের নেতা বলা, আর একটা রাজ্য সভাপতি, উনি এমপি, উনি বলছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। উনি যখন বলছেন, তার মানে সার্বিকভাবে বঙ্গ বিজেপি আসলে প্রধানমন্ত্রী যে কথা বলছে তাই কন্ট্রাডিক্ট করছে। কারণ প্রধানমন্ত্রী বলছে এর সঙ্গে রাজনৈতিক যোগাযোগ নেই, আসুন আমরা তদন্ত যতক্ষণ চলছে আমরা এই নিয়ে কোনো কমেন্ট করবো না। আর বঙ্গ বিজেপি তারা বলছেন না, এখানে বিরোধীদের যোগাযোগ আছে। আমি আবারও বলছি, এখানে খুব স্পষ্ট হওয়া প্রয়োজন যে বঙ্গ বিজেপি বেশি বিজেপি না প্রধানমন্ত্রী বেশি বিজেপি, এটা গুরুত্বপূর্ণ। আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, প্রতিটা সময় আমরা দেখি যখন এই ধরনের কিছু একটা ঘটনা ঘটে, বলে দেওয়া হয় এরা হচ্ছে টুকরে টুকরে গ্যাং, এরা হচ্ছে অমুকের সঙ্গে যুক্ত। আচ্ছা, আমরাও তো জানতে চাই, যারা ভারতবর্ষের এই যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি, এগুলোকে যারা নষ্ট করার চেষ্টা করছে, এদের কানেকশনটা কোথায়? ছত্তিশগড় যে বাস্টার যে জায়গায় মাওবাদীরা নাকি এত বছর ধরে আছে, সেই ছত্তিশগড় তো বিজেপি এত বছর সরকার চালিয়েছে, মানে আগে কংগ্রেস সরকার ছিল, তাই বিজেপি সরকারও ছিল, তাই মাওবাদ মুক্ত তো আমরা ছত্তিশগড় দেখতে পাইনি। আমাদের বাংলার মাটিতে যখন নাকি মাওবাদীরা এসেছিল, আমাদের তৎকালীন বামফ্রন্ট সরকার, আমরা তো ওপেনলি বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী লাগবে, এই মাওবাদীরা হচ্ছে দেশদ্রোহী, এদেরকে ঘোষণা করুন। তখন তৎকালীন সময় UPA 2 সরকার ছিল, তারা বলেছিল যে মাওবাদীরা হচ্ছে দেশ বিরোধী, এদেরকে ঘোষণা করা হয়েছিল। আমরা কেন্দ্রীয় সরকারের হেল্প নিয়েছিলাম, হেল্প নিয়ে আমরা কেন্দ্রীয় বাহিনীকে এনেছিলাম। আমাদের স্পষ্ট এজেন্ডা ছিল, যে একটাই এজেন্ডা, যে আমরা এখান থেকে এই মাওবাদ বা যে ধরনের মানে কেউ কারোর নামে পন্থা নিয়ে তো বলতেই পারে, কিন্তু এই ধরনের যারা ভারত বিরোধী, এই ভারত বিরোধী শক্তিদেরকে কোনোভাবেই ভারতের মাটিতে মদত দেওয়া। আসবো কংগ্রেসের কাছে, আজকে আসছি আমি কংগ্রেসের কাছে, যেটা জানতে চাইবো যে দুজনে যেমন এড়িয়ে যাচ্ছেন, অন্যদিকে স্পিকার কালকে আবেদন রাখছেন সাংসদদের কাছে যে 15 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন, তাদের সঙ্গে যে এই হামলার কোনো যোগ আছে সে কথা স্পিকার বলছেন না, কিন্তু তিনি বলছেন যে যাদের সাসপেন্ড করা হয়েছে সেটাকে তিনি আপহেল্ড করছেন এবং সাংসদদের সহযোগিতার আবেদন করছেন। কিভাবে দেখছেন স্পিকারের ভূমিকাকে? কারণ খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে স্পিকারের ভূমিকাও। তিনি এখনো পর্যন্ত এই ক্ষেত্রে সংসদের
জায়গা থেকে সংশ্লিষ্ট এমপির এগেনস্টে কোনো প্রকার অ্যাকশন নিলেন না, 15 জন যারা প্রশ্ন তুললেন তাদের সাসপেন্ড করলেন, তারপরে তিনি বলছেন সহযোগিতা করুন সংসদ চালানোয়। ভারতবর্ষের স্পিকার, ভারতবর্ষের শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন প্রশাসন প্রতিবাদ করা, প্রশ্ন করা কে অত্যন্ত খারাপ চোখে দেখেন। যারা প্রতিবাদ করে, যারা প্রশ্ন করে, তারা রাষ্ট্রবিরোধী। একটু আগে এখানে বিজেপির প্রতিনিধি বলছিল ন্যারেটিভের কথা, যে সংবাদ মাধ্যম ন্যারেটিভ তৈরি করছে কিনা। অঙ্কুর, তুমি আজকে এখানে বসে কোনো ন্যারেটিভ সেট করছো কিনা এই প্রশ্ন তুলেছিল ভারতীয় জনতা পার্টি। আমি একটা কথা বলি, সবকা সাথ সবকা বিকাশ, এটা ছিল ভারতীয় জনতা পার্টির স্লোগান। কিন্তু ক্ষমতায় আসার পর ওনাদের স্লোগান কি হলো? দেশকে গদ্দারো কো গোলি মারো সালো কো। এই লাইনে ওনারা চলে গেলেন এবং আমরা তার প্রতিবাদ করলাম। তাই আমরা রাষ্ট্রবিরোধী, তাই আমরা দেশ বিরোধী। কোনো একটি সম্প্রদায়কে তার পোশাক পরে, পোশাক দেখে চিহ্নিত করা যায়, তার প্রতিবাদ আমরা করাতে আমরা রাষ্ট্রবিরোধী, আমরা দেশ বিরোধী। একে বলে, আমি বিজেপির প্রতিনিধিকে বলছি, একে বলে ন্যারেটিভ সেট করা। আর তারা সেই সব সংবাদ মাধ্যম ন্যারেটিভ সেট করছে যারা বিজেপির ঘনিষ্ঠ শিল্পপতিদের দ্বারা ফান্ডিং এর মধ্যে রয়েছে, ফিনান্সড হয়ে রয়েছে, তারা ন্যারেটিভ সেট করছে। আমার মনে হয় না আজকের প্যানেল বা আজকের চ্যানেল যেখানে তুমি বসে কথা বলছো তারা কোনো ন্যারেটিভ সেট করছে। সারা ভারতবর্ষ জুড়ে এই ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি যাদের ফাইন্যান্স করছে তারা ন্যারেটিভ সেট করছে এবং ভারতবর্ষের সমগ্র বিরোধী শক্তিকে এরা রাষ্ট্র বিরোধী বলছে। এর তীব্র প্রতিবাদ আবার করছি। এর জন্য যদি প্রীতম দত্ত আমাকে রাষ্ট্রবিরোধী বলে আমি মেনে নিতে রাজি আছি। আমি প্রীতম দত্তর বক্তব্য শুনবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, শুনবো বিজেপির বক্তব্য, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলা বলছে দেখছেন আপনারা, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরোধীতে যাওয়ার আগে একগুচ্ছ অভিযোগ ছিল বিরোধী দলগুলির পক্ষ থেকে, আমি আসবো তার উত্তর শুনতে প্রীতম দত্ত রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে। না, আমি ওই দাদা বলছিল কি না ওনাকে নাকি সব দেশ বিরোধী বলতে হবে, আমি এসব বলবো না। আমি শুধু একটা কথাই বলবো, যে চায়না ভাইরাস সারা পৃথিবীতে আজকে কোটি 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 লোককে মেরে দিয়েছে, সেই রাহুল গান্ধী চায়নার সাথে কি সেটিং করেছেন 2018 সালে, সেগুলো ওনারাই বলতে হবে। কিন্তু আজকে যে টপিকটা নিয়ে তোমরা ছবি দেখাবো চায়নার সাথে মোদি, একটা কথাই বলছি, আমরা একটা কথাই বলছি যে আবার যারা বলে চায়নার চেয়ারম্যান আমাদের, না আমরা বলি না, গোলামে না, এই গোলামে না, তোমাদের রাজ্য, তোমরা যেখান থেকে এমপি যেত, এই মাস্টার এই জানে, এই মাস্টার রাজ্য তোমাদের এমপি দাদা কুকুর বলেছিল, একদম মিথ্যা জ্ঞান হবে না যে সোশ্যালিজম সুভাষ চন্দ্র বোস তৈরি করেছিল। আর ওই যেটা নিয়ে কথা হচ্ছে কোন পার্টি বিজেপি, আর ইন্ডি জোট এই হয়ে গেল, এই না মানলে ইন্ডি জোট হয়ে গেল, এই না মানলে বলছে ইন্ডি জোট। অঙ্কুর দেখো ভাই, আমি বলো তুই বল, আমরা বিজেপি না ভয়েস অফ শুনে শুনে প্রধানমন্ত্রী সবাই যে সব বলছো আজকে যে প্রধানমন্ত্রী বলে রাজনীতি করতে না, আমরা তার আগে সই পেয়েছি দেখে, তোমরা আমরা দেখিয়েছি দেখে তোমরা রাজনীতি করতে। আজকে জিশান ভাই অনেক কথা বলছে, এটা রাজনীতি না। আজকে কংগ্রেস যেটা বলছে এটা রাজনীতি না। আজকে শুভজিৎ যেটা বলছে সেটা রাজনীতি না। আমরা কিছু বললেই সেটা রাজনীতি হয়ে যাচ্ছে। আসলে কি জানো তো মুশকিলটা হচ্ছে কি, ভারতবর্ষ আজকে যেই জায়গায় পৌঁছে যাচ্ছে, যে অর্থনীতিতে যেই জায়গায় যাচ্ছে, আজকে ডিফেন্সে আমরা আর ইম্পোর্ট করি না, আমরা অনেক কিছু যখন এক্সপোর্ট করছি। তেজাস বিমান আজকে আমেরিকা, রাশিয়া এরা কিনতে আগ্রহী হচ্ছে। মালয়েশিয়া 18টা বিমান কেনার জন্য শর্টলিস্টেড করে ফেলেছে। তো এই জায়গাটা এনারা ঠিক সহ্য করতে পারছে না। তার কারণে আমরা দেখছি যে কয়েকদিন আগে ব্যাংক দুর্নীতিতে এই কমিউনিস্ট পার্টির যে ভাইস প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট হয় না, কমিউনিস্ট পার্টি দাদা, এক সেকেন্ড আমি তোমাকে বলছি, নাম বলে দিচ্ছি ভাই। হ্যাঁ ওই তো ওই আর কি, তোমার ওই ওনাদের একজন কাউন্সিলরকে অলরেডি ইডি অ্যারেস্ট করেছে। তারপর আমরা দেখেছি ওই টিপস বলে যে সংবাদপত্রটা ছিল, সেখানের সাথে তার চায়নার সাথে আমরা দেখেছি দেশ বিরোধী শক্তির সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। দেশ কিন্তু এই মুহূর্তে অর্থনীতিতে যথেষ্ট অগ্রগতি ঘটেছে এমন দাবি করছেন প্রীতম দত্ত। আমি প্রীতম দত্তর প্রেক্ষিতে আমি আসবো সুমন রায়চৌধুরীর কাছে। দেশ অর্থনীতিতে যথেষ্ট অগ্রগতি করেছে, আপনার কাছে কি সেই রকম কোনো তথ্য আছে দেশের অগ্রগতি সংক্রান্ত? যে অগ্রগতি নিয়ে প্রশ্ন বলতে দিলে না তুমি, না এই নামগুলো বলে দিতে হবে। আর কত বলবে?
নিশ্চয়ই কংগ্রেসের উত্তর নিশ্চয়ই আপনার কাছে থাকবে। আমাদের কাছে অন্য তথ্য রয়েছে, আমি দেখি সুমন রায়চৌধুরী কি বলেন। তোমাকে আমি এবার দেখাবো ছবি। কার্নোভোর কোঅপারেটিভ ব্যাংক, বেশ এমকে কানান, দেশের অর্থনীতির কি পরিস্থিতি, কেলেঙ্কারি, ওয়াটার সাপ্লাই স্ক্যাম, এই নাগপুরে টাইপ করে শুভেন্দু অধিকারী টাকা দেয় মাথায়। শুনি একবার শুনি কংগ্রেসের কথা আছে। সুমন রায়চৌধুরী বলুন। ইন্ডিয়া সুমন রায়চৌধুরী, আমরা ইন্ডিয়া, তোমরা আসছি খুচরো তর্কগুলো করে কি লাভ হয়? আসছি ভেরি ব্যাড। শুনে মানে যেই করুক সেটা, মানে আমরা 5 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী, আমরা উল্টে কি দেখলাম? আমরা দেখলাম ভারতবর্ষে বেকারত্ব শীর্ষে পৌঁছে গেছে। এই একটু আগে একটা প্রিন্ট আউট দেখছিলাম। না বেকারত্ব, আমি একটাই সুবন্ধ তোমাকে যে একটা বারবার কথা বলছি, এই বেকারত্ব শীর্ষে পৌঁছে গেছে, তোমরা এই ডেটাটা কোত্থেকে পাও? এটা একটু ডিসক্লোজ করো তো। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির পরিসংখ্যান অনুযায়ী দেশে বেকারত্বের হার 7.95%। which is not government data, which is not government data, আমি তোমাকে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক 12 ডিসেম্বর যে ডেটা বলতে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক গত 12 ডিসেম্বর যে তথ্য দিয়েছে সেটা বলে রাখি তাহলে। দ্রব্যমূল্য বৃদ্ধি, আমার দ্রব্যমূল্য বৃদ্ধি, মুশকিলটা হচ্ছে এরা কথা বলতে বলতে শুনে না, ধৈর্য রাখো দাদা, তোমরা তো ন্যাশনাল পার্টি দেশ চালাচ্ছো, একটু শুনে না। বুঝতে পারছি না, মূল্য বৃদ্ধিটা 3 মাসে সর্বোচ্চ। নভেম্বরে খুচরো মূল্য বৃদ্ধি 5.55, 2022 তুলনায় দাম বৃদ্ধি হচ্ছে খাদ্যপণ্য। আমি একটু দেবো, আমি একদম প্রিন্ট আউট নিয়ে এসেছি। ও তো কোনটা সরকারি ডেটা কোনটা বেসরকারি ডেটা এগুলো তো সব বলছে, আমি একদম প্রিন্ট আউট দেখাচ্ছি। এখানে ডেটা রয়েছে, যাওয়ার আগে অফিস থেকে কলকাতা টিভির সংবাদ, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ডেটা, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ডেটা। এই তো যখন কিছু বলার থাকে না তখন যখন কিছু বলার থাকে না আমি কলকাতা টিভিকে অনুরোধ করব বিজেপি প্রতিনিধিকে এর একটা ফটোকপি দিয়ে দিতে, তাহলে একটু পড়াশোনা করে পরের বিজেপি চলে আসছে। ভারতবর্ষে যেখানে বলছে যেখানে বলছে আজকে ইপিএফ 70% এমপ্লয়মেন্ট বেড়েছে, যেখানে বলছে আজকে জব ফেয়ারে অথচ ওনারা প্রাইভেট বাকিদের বক্তব্য শোনা দরকার না। ভারতীয় জনতা পার্টি কাউকে কথা বলতে দেবে না, কাউকে প্রশ্ন করতে দেবে না, একই জিনিস করছো। আরে আমার বলার সময় ভাই, যেটা আমার বলার সময় বলতে দিতে হবে, স্টুডিওতে অ্যাটলিস্ট বলার সময়টা দাও না। এবার আমি জিশান নাকি? আমি আপনার নাম জিশান? হ্যাঁ, হয়তো উনি ভাবছেন যে ওনার নামই জিশান। এত তাড়াতাড়ি পিতা নাম প্রীতম ভারতীয় জনতা পার্টি, আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির কাছে সেই ধৈর্যও নেই, তারা বিরোধীদের বক্তব্য বিরোধীদের প্রশ্ন শুনতে পারে না, সেই বিষয়টি কিন্তু পরিচয় দিচ্ছে মোহাম্মদ জিশান। যাই হোক, আমি চাইনাতেও যাব না, রাশিয়াতেও যাব না, আমি আসি আজকের যে বিষয়টা। প্রথমত আপনি দেখুন, আমি শুরু করার আগে একটা কথা বলেছিলাম, যেই জিনিসটা ঘটেছে, যে ঘটনাটা ঘটেছে, অবশ্যই সেটাকে আমরা কেউ সমর্থন করছি না, এবং তার জন্য ব্যর্থ হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। কিন্তু আমি আবার বলছি, কেন সেই যুবকরা, কেন সেই ছেলেমেয়েরা আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হলো? কেন আজকে এখানে তো প্রশ্ন উঠছে, উনি জানি না কিসের তথ্য দিচ্ছেন। আজকে গোটা দেশ জানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশে, যিনি বলেছিলেন যে প্রত্যেক বছর 2 কোটি করে চাকরি দেব। আমাকে বলতে দাও। আরে ভাই মুশকিল তো, তুমি তো বলতেই দিচ্ছ না, তুমি তো বলতেই দিচ্ছ না। ভুল বললে হবে, আমাকে বলতে দাও না। ভুল ঠিক হয় 56 ইঞ্চি, ভুল ঠিক বলতে পারে না, ভুল ঠিক মানুষ 56 ইঞ্চি, ঠিক মানুষ পার্লারে ছেড়ে দিয়ে গেছে, 56 ইঞ্চি পার্লারে ছেড়ে দিয়ে গেছে। বিজেপি কাউকে কথা বলতে দিতে পারে না। আমরা মুখটা বেঁধে দিচ্ছি। না না, আমরা কথা বলছি না, আমরা মুখটাই বেঁধে দিচ্ছি, আমরা মুখ বন্ধ করে নিচ্ছি। মানুষরাই দিচ্ছে, মানুষ বিজেপি কাউকে কথা বলতে দেবে না।
কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক একই বিষয়। একদম সংক্ষেপে শুভজিৎ, একদম সংক্ষেপে। বড় পার্টি শোনো, সেটা হচ্ছে তুমি বললে যে প্রচুর কর্মসংস্থান হয়েছে, চাকরি বাকরি হয়েছে, তোমার কথা আমি শুনে নিলাম। বলছি যে বছরে 2 কোটি চাকরি মানে 18 কোটি চাকরি হওয়ার কথা, মানে ভারতবর্ষে 543টা সিট, 543টা সিট গুজরাটেও হয়, হিসেব করে দেখা যাচ্ছে বাকি ভারতবর্ষ তো পরের কথা। 31,000 প্রতি লোকসভায়, তো প্রতি লোকসভায় 3,31,000 লোক 9 বছরে চাকরি পেয়েছে, এবং 3 লক্ষ। আবার তুমি তোমার কথা, আমি তোমার কথা বলছি, আমি আমার কথা বলছি না। চাকরি দেওয়ার মধ্যে আমাদের কাছে আর সময় নেই, আমাদের কাছে একদমই আর সময় নেই। একটা তথ্য দিয়ে আজকের আলোচনা শেষ করব। আমাদের এখানে বসে আমরা কোনো তথ্য ভারতীয় জনতা পার্টি শুনতে পারবে না। আমরা একটা তথ্য দিয়ে আজকের বাংলা বলছে আলোচনা আমরা শেষ করব। একটা তথ্যই আমরা দর্শকদের সামনে রাখবো। এখনো G20 বৈঠকে ঝুপড়ি ডেকে এত উন্নয়ন হয়েছে, তোমরা প্রতিবাদ করতে দেবে না, তোমরা কথা বলতে দেবে না। আরে ভাই তোমরা তো কথাই বলতে দিচ্ছ না, কোনো কথাই বলতে দেবে না বিজেপি, যাতে শক্তিটা বাইরে না বেরোয়, যাতে শক্তিটা বাইরে না বেরোয়, একা চেঁচিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। তাদেরকে জবাব দেওয়া কথা বলতে হবে না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। শেষ করার আগে একটা তথ্য দিয়ে রাখি দর্শকদের। বিজেপি মুখপাত্র বলেছেন 2 কোটি করে যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি রাখা হয়েছিল তার থেকে বেশি কর্মসংস্থান দেওয়া হয়েছে। আপনি তো বলছেন তো, আসছি আমাদের প্রোগ্রাম শেষ করছি। আমি শুধুমাত্র একটা তথ্য দেব, আজকে প্রোগ্রাম শেষ হচ্ছে, আমরা এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা কারোর কথা শোনার মতো ধৈর্য নেই, এবং সেখানে আমি নতুন সংসদ ভবনের নিরাপত্তায় 301 জন থাকার কথা ছিল, 176 জন ছিল, বাকিদের কর্মসংস্থান হয়নি। এই জন্যই সংসদে আজকে হামলাটা হয়েছে। কর্মসংস্থানের যে দাবি করেছে 301 জন নিরাপত্তারক্ষী থাকার কথা ছিল, 176 জন ছিল, বাকিদের কর্মসংস্থান হয়নি এই সংসদ ভবনে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। ওই 13 ডিসেম্বর পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।